বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক তথা একীভূত ইসলামী 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য আমরা মূলত আজকে 4টি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করব। প্রথম সংবাদটি আমরা পেয়েছি বাংলা ভীষণ নামক একটি পত্রিকা থেকে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোর জন্য সুখবর দিলেন অর্থমন্ত্রী। এবং দ্বিতীয় যে সংবাদটি আমরা পরিবেশন করব সেটি মূলত নেওয়া হয়েছে আমাদের সময় পত্রিকা থেকে। পত্রিকার শিরোনামে বলা হচ্ছে, আমানত রেমিটেন্সে ইসলামী ব্যাংকিংয়ের অংশগ্রহণ কমছে। অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ের বিভিন্ন রকম শাখাগুলো যে রয়েছে সেখানে আমানত এবং রেমিটেন্সের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। এবং তৃতীয় যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি যুগান্তর পত্রিকার, এখানে বলা হচ্ছে মূলত টাকা তুলতে এসে কেউ খালি হাতে ফেরত যায়নি, এমনটি দাবি করছেন একজন এমডি। এবং চতুর্থ সংবাদটিতে আমরা দেখতে পাচ্ছি ঋণ আদায়ে আগ্রহ নেই SIBL এর, অর্থাৎ সোশ্যাল ইসলামী ব্যাংকের ঋণ আদায়ের ক্ষেত্রে তাদের তেমন একটা আগ্রহ দেখা যাচ্ছে না। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলছে মূলত গ্রাহকগণ, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথম প্রতিবেদনে বলা হচ্ছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন IFC। এছাড়া সরকারি, বেসরকারি এবং অর্থনৈতিক খাতগুলোকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও তারা একমত হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের শেয়ার বাজার কারসাজি রোধে পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা দেবে আর্থিক লেনদেন প্রযুক্তিকরণ প্রতিষ্ঠান JP মর্গান। IMF এর বসন্ত সভার তৃতীয় দিন শেষে এই তথ্য জানিয়েছেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশ্ব ব্যাংক এবং IMF এর বসন্ত সভা তৃতীয় দিন বাংলাদেশের জন্য বড় সুখবর নিয়ে আসে সরকারি প্রতিনিধি দল। এই দিন ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট JP মর্গান সহ বেশ কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন 11 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনার প্রভাব বাংলাদেশের উপর কমাতে অর্থনৈতিক বিষয়ে বিভিন্ন রকম আশ্বাস পেয়েছে বাংলাদেশ। মূলধন সংকটে থাকা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা এবং অর্থনৈতিক খাতগুলোকে বিনিয়োগ এবং সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে IFC। অর্থাৎ এই সংবাদ প্রতিবেদনে পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দুর্বল ব্যাংক তথা শেয়ার বাজারের বিভিন্ন রকম যে ধস নেমেছিল, অর্থাৎ অর্থনৈতিক সূচকে সাধারণ বিনিয়োগকারী যারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাদেরকে উন্নত করার লক্ষ্যে এবং দুর্বল ব্যাংকগুলোকে সবল করার লক্ষ্যে তারা বিভিন্ন রকম কাজ করবে, এমনটি জানিয়েছে IFC সংস্থা থেকে। এবং দ্বিতীয় যে সংবাদ প্রতিবেদনটি আমরা দেখতে পাচ্ছি, আমানত রেমিটেন্সে ইসলামী ব্যাংকিংয়ের অংশগ্রহণ কমছে। অর্থাৎ এই সংবাদের পরতে পরতে আমরা দেখতে পাবো বাংলাদেশের বিভিন্ন সময়ে, বিগত সময়গুলোতে ইসলামী ব্যাংকিংয়ের যে ধারা সেটা অনেকটা উন্নত ছিল এবং দিন দিন ইসলামী ব্যাংকিংয়ের ধারার যে উন্নয়ন সেটা দিন দিন কমে যাচ্ছে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি দেশে বর্তমানে ইসলামী তফসিলি ব্যাংক আছে 61টি এবং এর মধ্যে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক আছে 10টি। এর মধ্যে 17টি ব্যাংকের ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে। এর বাইরে উইন্ডো রয়েছে প্রচলিত শাখার 21টি ব্যাংকের। বাংলাদেশের প্রচলিত প্রতিবেদন অনুযায়ী গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট আমানত দাঁড়িয়েছে 19,73,958 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মোট আমানত 4,81,192 কোটি টাকা। এটি মোট আমানতের 24.38%। 3 মাস আগে 19,14,745 কোটি টাকা আমানতের মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের অংশগ্রহণ ছিল 4,70,316 কোটি টাকা, যা 24.56%। অর্থাৎ ইসলামী ব্যাংকিংয়ের যে অবদান এবং আমানত সংগ্রহের যে পরিমাণ সেটা দিন দিন কমে যাচ্ছে। এটার জন্য অবশ্য দায়ী করা হচ্ছে বিগত সরকারের বিভিন্ন রকম অনিয়ম, দুর্বলতা এবং সেই সঙ্গে আস্থা সংকটকে মূলধন হিসাবে। এবং প্রতিবেদনের একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরে 3 মাস ব্যাংক খাতের মাধ্যমে মোট রেমিটেন্স আসে 1,06,033 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছে 27,538 কোটি টাকা, যা 25.97%। 2024 সালের একই সময়ে ব্যাংক খাতের মাধ্যমে রেমিটেন্স এসেছিল 86,806 কোটি টাকা। এর মধ্যে ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে এসেছিল 31,914 কোটি টাকা, যা 36.76%। এদিকে গত ডিসেম্বরে এই খাতে 5টি ব্যাংক তারল্য ঘাটতিতে ছিল। ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং এক্সিম ব্যাংক। তবে সার্বিকভাবে ইসলামী ব্যাংকিং খাতে তারল্য উদ্বৃত্ত হয়েছে। গত ডিসেম্বরে এই খাতে তারল্য উদ্বৃত্ত ছিল 19,300
92 কোটি টাকা। মূলত প্রচলিত ধারার ব্যাংকগুলোর ইসলামী ব্যাংকিং শাখা এবং উইন্ডোতে ব্যাপক প্রবৃদ্ধির কারণে সামগ্রিকভাবে তারল্য পরিস্থিতি উন্নতি হয়েছে। এবং তৃতীয় সংবাদ প্রতিবেদনটিতে আমরা দেখতে পাচ্ছি টাকা তুলতে এসে কেউ খালি হাতে ফেরত যায়নি, এমনটি সাক্ষাৎকারে এবি ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি জানিয়েছেন। এবং তারা জানিয়েছেন এবি ব্যাংকের অবস্থা বর্তমান আগে থেকে অনেক ভালো, অর্থাৎ এই দুর্বল এবি ব্যাংকের অবস্থা কিছুদিন আগ পর্যন্ত আমরা জেনেছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খুবই করুণ অবস্থা। এবং এই এবি ব্যাংকের বর্তমান ভারপ্রাপ্ত এমডি রিয়াজুল ইসলাম তিনি জানিয়েছেন এবি ব্যাংকের অবস্থা বর্তমান ভালো এবং এখানে ইনভেস্ট করলে কোনো গ্রাহক লস হবে না, এবং সেই সঙ্গে তিনি এই ব্যাংকের উত্তরোত্তর উন্নতি কামনা করেন এবং সেই সঙ্গে তিনি বলছেন যে আগামী দিনগুলোতে এবি ব্যাংক অনেক এগিয়ে যাবে। এবং চতুর্থ আমরা প্রতিবেদনটিতে দেখতে পাচ্ছি ডং বাং ডাইয়ের ঋণ 291 কোটি টাকা আদায়ে আগ্রহ নেই এসআইবিএল এর, অর্থাৎ এসআইবিএল সোশ্যাল ইসলামী ব্যাংকিং এই ব্যাংকটিকে একীভূত করা হয় 5টি ইসলামী শরীয়ভিত্তিক ব্যাংকের মাধ্যমে। তো প্রথম দিকে যদিও এই ব্যাংকটির আগ্রহ ছিল না, তারা একীভূত হবে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এটিকে একীভূত করা হয় এবং একীভূত হওয়ার কারণে সরকারিকরণ হওয়ার মাধ্যমে এই 5টি ব্যাংক একত্রিত হওয়ার কারণে তারা ঋণ আদায়ে খুব বেশি একটা আগ্রহ দেখাচ্ছে না। এই ব্যাংকটি যদি স্বাধীনতা দেয়া হতো তাহলে হয়তো তারা আরও বেশি ঋণ আদায়ে আগ্রহী হতো। এবং লিখিত বিভিন্ন পত্রিকাগুলোতে আমরা দেখতে পাচ্ছি মূলত একীভূত হওয়ার কারণে দুর্বল 5টি ব্যাংক সহ বাংলাদেশের বিভিন্ন রকম যে দুর্বল ব্যাংকগুলো আছে একীভূত হওয়ার কারণে তাদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বা বাংলাদেশ সরকার বলছে এই ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াবে এবং তাদের অবস্থা আগে থেকে আরও উন্নত হবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।